আসসালামু আলাইকুম। আজকের এই রাত্রিকালীন ক্লাসে আমরা সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা খুশির খবর বলি, সেটা হলো আমার ক্লাসের ছাত্র একেবারে কম। তো তার মধ্যে 20-22 জন আছে, 20-22 জনের মধ্যে দুজন একটু মন খারাপ করেছে, কারণ তারা 29 পেয়েছে আর বাকি সবাই পাশ করেছে। তো এটা আমার জন্য একটা কি বলা যায়, এটা একটা ভালো সংবাদ, তাই না? কি জি স্যার। আরো জি দুইজন স্যার, একটা অবশ্যই। একটা হলো এটা হইতেই পারে। হ্যাঁ, এটা শাহাবিদ। হইতেই পারে। কারণ শাহাবিদ সারা বছর ক্লাস করছে হলো এটিএসআই, শেষে এসে যখন বললো এটিএসআই এএসআই দিবে এতগুলো, এএসআই তে চলে গেল। ওর এটিএসআই টা ভালো ছিল। আর একটা হলো নায়েক আমিনুর। এ দুজন আসলে তারা চেষ্টা করছিল, এজন্য আম, আসলে অনেক সময় হয় না, এটা একটা বিষয়। যাই হোক, আমরা এই যারা ভাই অপো, আর এই যে কি লাগছে এটা, ফার্স্ট মিনিস্টার না কি জানি, ভাই তোমরা যদি দয়া করে ক্যামেরাটা ওপেন করো আমার জন্য খুব ভালো হয়। যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। আমরা সাক্ষ্য আইনে গতকালকে যে প্রশ্ন আলোচনা করেছিলাম, কি রকম ছিল? এ প্রশ্ন পরীক্ষায় আসে, কি ছিল? সেটি ছিল যে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিকতা, অর্থাৎ দেওয়ানি মামলার চরিত্র প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক। বলছে দেওয়ানি মামলার চরিত্রের কোনো দাম নাই, বাদ। আমি সংক্ষেপে কথাটা বলতেছি। এখন 53 ধারার মধ্যে, সেটা 52 ধারায় সাক্ষ্য আইনে ছিল, 53 ধারার মধ্যে যে বক্তব্যটা আসে সেটি হলো আসামি একজন ভালো চরিত্রের লোক, তার পক্ষে এহেন গর্হিত কাজ করা সম্ভব নয়। এটি কি আদালতে গ্রহণযোগ্য? সাক্ষ্য আইনের 53 ধারা বলছে যে হ্যাঁ, আসামির চরিত্র ভালো, এটি আদালতে গ্রহণযোগ্য। এখন এই প্রশ্নটাকে যদি আমরা ওই কি জানি বলে সৃজনশীল আকারে দেই, যে ক নামক ব্যক্তির বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলার বিচার চলছে, কয়ের আইনজীবী আদালতে জানায় যে তার মক্কেল একজন সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, তিনি জামিনে জামিনে গেলে পলাতক হওয়ার সম্ভাবনা নেই এবং এলাকাতে তার যথেষ্ট সুনাম রয়েছে। এ ধরনের বক্তব্য কি আদালতে গ্রহণযোগ্য? এখন এই হত্যা মামলার কথা বললাম দেখে তুমি আবার 302 ধারা দিও না বাবা। কারণ সমস্যাটা হলো এখানে ওই গাড়ির লগ বইয়ের মতো, যে রাস্তা দিয়ে যায় পুরাটাই লেখে। মনে করো ঢাকা থেকে রাজশাহী যাচ্ছে, ঢাকা টু রাজশাহী লিখলে কিন্তু হয়, কিন্তু ঢাকা থেকে রাজশাহী না লিখে একেবারে বানেশ্বর থেকে শুরু করে একেবারে নবীনগর যা আছে সব লেখা শুরু করে। আমাদের এটা দরকার নেই। তাহলে সাক্ষ্য আইনের 53 ধারার প্রশ্নটা কি? ফৌজদারি মামলায় আসামির চরিত্র প্রাসঙ্গিক, আর দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক, 52 ধারা। এখন আসামি খারাপ চরিত্রের লোক, এটি কি আদালতে গ্রহণযোগ্য? আমরা লিখব সাক্ষ্য আইনের 54 ধারায় উল্লেখ করা হয়েছে আসামি খারাপ চরিত্রের লোক, এটি আদালতে গ্রহণযোগ্য নয়। তবে আসামি ভালো চরিত্রের লোক, সেটি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আসামি যে খারাপ চরিত্রের লোক সেটিও আদালতে গ্রহণযোগ্য। তার মানে আপনি ভালোটা নেবেন স্যার, খারাপটা নেবেন না তা কিন্তু নয়। কথাটা ক্লিয়ার? আচ্ছা, কি আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার। জি স্যার। আমরা 56 ধারায় একটা প্রশ্ন আসে, কোন কোন বিষয়গুলো আদালতে প্রমাণ করিবার প্রয়োজন নাই? এটা ধারা কত? 56 স্যার। 56 স্যার। 56-এর সাথে আরেকটা ধারা কি আসে? জি স্যার, আছে স্যার, 58 আছে স্যার, 58 স্যার। 58 ধারা আসে, তাই বলে 56, 57, 58 কিন্তু হবে না। কি বলছে? যে সমস্ত ঘটনা আদালতে প্রমাণ করিবার প্রয়োজন, সে হলো যে সমস্ত ঘটনা বিচারকের দৃষ্টিগোচরে আছে সেগুলো প্রমাণ করিবার প্রয়োজন নাই। আমি সংক্ষেপে এটা আলোচনা করছি এ কারণে। আচ্ছা, 57 ধারাটা আদালত অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচরে লইবেন, অর্থাৎ আমাদের আইন কানুন সমূহ, আমরা এটাতে না যাই। আমরা এখানে যেটা চলে আসি, মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হইবে, ব্যাখ্যা দিন। বা মৌখিক সাক্ষ্য সম্পর্কে কোন উক্তিটি সঠিক? ভালো করে বলো, মৌখিক সাক্ষ্য সম্পর্কে কোন উক্তিটি সঠিক? এটা আসছিল না মৌখিক সাক্ষ্য সম্পর্কে? এটা জি কি স্যার। জানো? আসছিল যে পরীক্ষা এক সময়। আসছিল স্যার। এটা আসছিল।
হয়তো তোমাদের মনে নেই। মৌখিক সাক্ষ্য সম্পর্কে কোন বিষয়টা আমলে নিবেন? অর্থাৎ যদি কেউ বলে যে আমি ঘটনাটা দেখেছি, তার মানে মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হইবে। প্রত্যক্ষ মানে কি? মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হইবে। তার মানে এটা হলো যে মৌখিক সাক্ষ্য সম্পর্কে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো কিছু প্রমাণ করার জন্য ইচ্ছা পোষণ করেন, তাহলে তাকে আদালতে দাঁড়িয়ে নিজ মুখ দিয়ে বলতে হবে, বাংলা কথা যেটা, অর্থাৎ প্রত্যক্ষ। মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হইবে। তার মানে কি? মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই আদালতে দাঁড়িয়ে আদালতের সম্মুখে, প্রত্যক্ষ মানে কি? আমার সম্মুখের ঘটনা, সচক্ষের ঘটনা, আদালতের সামনে দাঁড়িয়ে তাকে বক্তব্যটা দিতে হবে। সেখানে প্রথমে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বলে যে আমি ঘটনাটি দেখেছি, তাহলে তাকে আদালতে গিয়ে বলিতে হইবে যে জনাব আমি ঘটনাটা দেখেছি। যদি কেউ বলে যে ঘটনাটি আমি শুনেছি, তাহলে তাকে আদালতে গিয়ে বলিতে হইবে যে ঘটনাটি আমি শুনেছি। যদি কেউ বলে যে আমি ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পেরেছি, তাহলে তাকেও গিয়ে কোর্টে বলতে হবে যে আমি ইন্দ্রিয় দ্বারা বিষয়টা অনুভব করতে পেরেছি। আর যদি কেউ বলে যে আমি বিশেষজ্ঞ হিসাবে এই রিপোর্টটি দাখিল করেছি, তাহলে ওই বিশেষজ্ঞকে আদালতে দাঁড়িয়ে বলতে হবে যে এই যে সেই রিপোর্ট, সেটা আমি দাখিল করেছি। তার মানে মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হবে। এই সম্পর্কে একটা কথা বলি, এটা কিন্তু তোমাদের উইদাউট বুকের প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু একটা কথা বলছিলাম তোমাদেরকে, সেটা হলো যে এমসিকিউ এমসিকিউ বেশি পড়ার প্রয়োজন নাই। আমরা কিন্তু এমসিকিউ ক্লাস মনে হয় 4 দিন কি 5 দিন করছি, মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি কি বলছি যে না, এমসিকিউ আমাদের প্রয়োজন নাই, আমরা যেটা আলোচনা করব তার মধ্যে এমসিকিউ পেয়ে যাব। কি এটাই বলতাম আমি সব সময়? জি স্যার। জি স্যার। কারণ আমরা একটা প্রশ্নের ভিতরে যেতাম। হ্যাঁ, তো মনে করো সাক্ষ্য আইনে 60 ধারার যদি কখনো প্রশ্ন আসতো যে মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হইবে, বা মৌখিক সাক্ষ্য সম্পর্কে কোন উক্তিটি সঠিক, তাহলে আমরা 60 ধারায় তো দেব, এই তো। আচ্ছা যাক, 60 ধারা আমরা দেখলাম যে মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হবে। এখন সংজ্ঞা আসছে, সংজ্ঞা লিখুন মৌখিক সাক্ষ্য। আমরা কোন ধারা দেব? 3 ধারা স্যার। সাক্ষ্য 3 ধারায়। কি কোন ধারা দেব? সাক্ষ্য 3 3 ধারায়। স্যার প্রশ্নটা আর একবার 60 ধারা জেনে রাখবা। মৌখিক সাক্ষ্য সাক্ষ্য আইনের 60 ধারা, এটা জেনে রাখবা। মৌখিক সাক্ষ্য সাক্ষ্য আইনের 60 ধারা। তার মানে কি? মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হইবে। ওই 3 ধারাতে যে উদাহরণ দেয়া আছে, ওই উদাহরণ নিয়ে বলার কিছু নাই। কথাটা বুঝতে পারছো? সাক্ষ্য আইনের 3 ধারায় কি বলা হয়েছে? সাক্ষ্য কাকে বলে, দলিল কাকে বলে, দালিলিক সাক্ষ্য কিন্তু বলা হয় নাই। কথাটা কি বুঝতে পারছো? ভালো করে বোঝো। সংজ্ঞা লিখুন, মৌখিক সাক্ষ্য 60 ধারা, দালিলিক সাক্ষ্য কত ধারা? 74 স্যার। হ্যাঁ না, দালিলিক সাক্ষ্য কত ধারা কও? দালিলিক সাক্ষ্য কত? 61 ধারা। কারণ দলিলের বিষয়বস্তু কি দিয়ে প্রমাণ করতে হয়? দলিল দিয়ে স্যার। দলিল দিয়ে প্রমাণ করতে হয়। আর মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হইতে হবে। তার মানে কি? সাক্ষ্য আইনের 3 ধারায় কখনো মৌখিক সাক্ষ্যের কথা বলা হয় নাই। কেউ দেখাতে পারবে না, উদাহরণ দিয়ে লাভ নাই। মৌখিক সাক্ষ্য 60 ধারা। আমরা চলে আসি সাক্ষ্য আইনের 61 ধারায় কি বলা হয়েছে। 61 ধারা বলছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। যদি কখনো প্রশ্ন আসে দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যেতে পারে, বলো। প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য উপস্থাপন করে। মাধ্যমিক শাখা দলিল। একটা কথা বলি, এখানে 5 মার্ক দিক আর 10 মার্ক দিক দেখার বিষয় না। যদি কখনো প্রশ্ন আসে দলিলের বিষয়বস্তু কোন সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, বলছে দলিলের বিষয়বস্তু মাধ্যমিক এবং
প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। আচ্ছা, এখন সাক্ষ্য আইনের 61 ধারায় বলল দলিলের বিষয়বস্তু প্রমাণ পদ্ধতি আলোচনা করুন। আলোচনা মানে এই নয় যে আমরা 63 ধারা দেব বা 62 ধারা দেব। আমার কথা কি বোঝা গেছে? দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যাবে? মাধ্যমিক এবং প্রাথমিক এবং প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য দ্বারা, তাই না? আচ্ছা, এখন জি স্যার। 62 ধারায় বলছে কোনটা মাধ্যমিক সাক্ষ্য। তাহলে কি দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, সেখানে কি আমরা 62 ধারা দিতে পারি? না স্যার, এখানে মূল দলিলের কথা আসছে। দিতে পারি না স্যার। 63 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মাধ্যমিক সাক্ষ্য। এখানে আমরা একটা কথা বলে নেই, 63 ধারাটা কেন গুরুত্বপূর্ণ, 60 ধারা এবং 63 ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি বলা আছে, কোন কোন বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত, বা কোন বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্য, যাহাই মাধ্যমিক সাক্ষ্য তাহাই সেকেন্ডারি সাক্ষ্য। আমার কথা কি বুঝতে পারছো? গৌণ সাক্ষ্য স্যার হয়। এবং গৌণ সাক্ষ্য, গৌণ সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, সেকেন্ডারি সাক্ষ্য, তিনটায় মিলে হলো কত ধারা? 63 ধারা। তাহলে এখানে কি বলছে, এখানে পুরাটাই কথা বলছে যে দলিলের নকল, সার্টিফাই কপি, এগুলোই তো মাধ্যমিক সাক্ষ্য নাকি? জি স্যার। বা জি স্যার। ফটোকপি, সত্যায়িত কপি, এটাই তো বলছে নাকি? বা ওই দলিলটা যে ব্যক্তি দেখেছে তার মৌখিক বিবরণ, সেটা তো মাধ্যমিক সাক্ষ্য নাকি? কোনটা? জি স্যার। এখন প্রশ্ন আসছে, মাধ্যমিক সাক্ষ্য স্যার। এখন প্রশ্ন আসছে কোন বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত। তাহলে আমরা কি লিখব? সাক্ষ্য আইনের 63 ধারা অনুযায়ী নিম্ন বর্ণিত বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত। কোনো অবস্থাতেই উত্তর লেখার পরে শেষে ধারা লিখবো না। কারণ হলো শেষে ধারা লিখতে গেলে অনেক সময় খাতাটা টান দিয়ে নিয়ে যেতে পারে, অর্ধেক লেখার পরে মনে নাই। তো আমি প্রথম ধারা দিয়ে শুরু করি। আমি ধারা দিয়ে যদি শুরু করি, পাঁচের মধ্যে আমার খাতাটা যদি ওই সময় টেনেও নেয়, আমি 2 হলেও পাবো। কি আমাকে নাম্বার না দিয়ে পারবে? আমি যদি ধারা দিয়ে শুরু করি যে সাক্ষ্য আইনের 63 ধারা অনুযায়ী নিম্ন বর্ণিত বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত, খাতা এ সময় নিয়ে গেছে, আমাকে নাম্বার দিবে না? রেখে দাও, ফোন দরকার নেই। কে নাম্বার দিবে আমাকে? দিবে স্যার। স্যার, আর আমি যদি নিম্ন বর্ণিত বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত, ধারাও লিখে নেই, খাতা এই সময় নিয়ে গেছে, আমাকে দিবে? না, দিবে না কর্তৃপক্ষ স্যার। মনে করবে ওর মনেই নেই, কোন বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত তার এটা মনে নেই। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা লেখার সময় অবশ্যই ধারা দিয়ে শুরু করব। আচ্ছা, এখন এখানে বলা আছে মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে, অর্থাৎ মূল দলিল থেকে যান্ত্রিক উপায়ে কি? ফটোকপি যান্ত্রিক উপায়ে না? জি স্যার। বা টাইপ করে যদি দেয়, বা মূল দলিল থেকে তুলনাকারক, যেমন জমি কিনলে প্রথমে মূল দলিল পাওয়া যায় না, তুলনা করে দেয়, সেটা তো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত নাকি? ফটোকপি কোন ধরনের দলিল? মাধ্যমিক মাধ্যমিক সাক্ষ্য। সাক্ষ্য স্যার, মাধ্যমিক সাক্ষ্য। আচ্ছা, যাক, আমরা গেলাম। 63 ধারার প্রশ্ন পরীক্ষায় আসছিল এক সময়, যে কোন বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত। 65 ধারার বক্তব্যটা আমাদের গুরুত্বপূর্ণ। কি বলা আছে? যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। একটা আমরা কি দেখলাম, কোন বিষয়গুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত, আর 65 ধারায় বলছে কোন বিষয়ের প্রেক্ষিতে। এখানে বলা আছে স্পষ্ট, যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। বলছে কখন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, আর ওখানে বলছে 63 ধারায় কোনগুলো। আমাদের 63 আর 65 কিন্তু এলোমেলো হয়ে যায়, তাই না? কি এটা উদাহরণ 63 ধারা কোনগুলো মাধ্যমিক সাক্ষ্যের অন্তর্গত, বা মাধ্যমিক সাক্ষ্যে কোন কোন বিষয়গুলো থাকে। আর এখানে বলা আছে যে কখন দলিলের বিষয়বস্তু সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে।
জিনিস দুটা। 65 ধারায় বলছে দলিলের বিষয়বস্তু সম্পর্কে কখন মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। বলছে দলিলটি যাহার বিরুদ্ধে প্রমাণ করিতে চাওয়া হয়েছে সেই মূল দলিলটি যাহার দখলে বা কর্তৃত্বে আছে বা আদালতের সমনের বাইরে অথবা এখতিয়ারের বাইরে বা দখলে আছে, তাহলে ধরে নেওয়া যাবে এই সংক্রান্তে সাক্ষ্য দেওয়া যাবে। এরপরে বলছে দলিলটি যাহার বিরুদ্ধে প্রমাণ করিতে হইবে সে ব্যক্তি যখন অন্য স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি মূল দলিলের অস্তিত্ব অবস্থা বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করে বলে, সেক্ষেত্রেও মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। আসলে এই 65 ধারার চেয়ে আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ কোনটা? 65 খ। অলরেডি এটা পাশ করার পরে কয়বার আসছে এটা বলতে পারো? এ পর্যন্ত 2বার আসছে, তাই না? 65 খ কয়বার আসছে ইতিমধ্যে? 65 খ আসে নাই স্যার, কে বলছে 65 খ আসেনি? তোমার আসে নাই? 65 আসছিল স্যার, নো, 65 আসছিল। 65 খয়ে আসছিল। ডিজিটাল সাক্ষ্যের বিষয়টা আসছিল যে ডিজিটাল সাক্ষ্য কখন আদালতে প্রাসঙ্গিক। কি আসছিল, কি কেউ বলতে পারবা? এটা 23 সালে আসছিল স্যার আমাদের। আচ্ছা, একটা কথা বলি নেই, 65 খ ভালো করে বুঝে নাও। এখানে সমস্যাটা কোথায়? প্রশ্ন আসছে ইলেকট্রনিক বা ডিজিটাল সাক্ষ্য বলতে কি বোঝেন? তাহলে কত ধারা দেবো আমরা ফারুক? ইলেকট্রনিক বা সাক্ষ্য ডিজিটাল 25 ধারা সাক্ষ্য স্যার। বলতে কি বোঝেন? কত ধারা দেবো? সাক্ষ্যের 25 ধারা স্যার। 3 ধারায় স্যার। স্টপ। ফারুক, কয় ধারা দেবো আমরা? স্যার বুঝতে পারি নাই। ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য বলতে কি বোঝেন? তাহলে আমরা কত ধারা দেব? 3। 3। আচ্ছা, গুড। আর যদি প্রশ্ন আসে ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, তাহলে 65 খ। আবার যদি প্রশ্ন আসে যে যে সকল বিষয় ডিজিটাল মাধ্যমে বা কম্পিউটারে বা কোনো ফ্লপিতে বা কিংবা ডিস্কে ধারণ করা হয়েছে, এই ধারণকৃত বিষয়গুলো কি আদালতে প্রাসঙ্গিক? কত ধারা? এটা তো মনে হয় 65 খতেই হবে স্যার। 65 খ। গুড। তোমরা 3 এবং 65 খ এলোমেলো কখনই করবে না, কারণ আচ্ছা, 3 ধারায় বলা হয়েছে যে ডিজিটাল সাক্ষ্য বা ইলেকট্রনিক সাক্ষ্য কাকে বলে, প্রাসঙ্গিকতা নয়। আর এই 65 খতে বলেছে ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। প্রাসঙ্গিকতা। মানে কি? গ্রহণযোগ্য। আর ওখানে বলছে কাকে বলে, কাকে বলে, আর ওটা একটা সংজ্ঞা। আর এখানে গ্রহণযোগ্যতা, সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। প্রাসঙ্গিক মানে কি? গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্য। এখন কি বলা আছে? এই আইনে যাহাই কিছু থাকুক না কেন, ডিজিটাল রেকর্ডে থাকা কোনো তথ্য, দেখো এই যে আমরা ভুলটা করি, কি বলছে ভালো করে দেখো তো। তার মানে 3 ধারার সাথে 65 ধারার একটা যোগ আছে না? প্রথমে পড়ে দেখো কি বলা আছে, ডিজিটাল রেকর্ডে থাকা যে কোনো তথ্য। তাহলে ডিজিটাল রেকর্ড কোনটা? 3 ধারা। তার মানে 3 ধারার যে সকল তথ্য রেকর্ড করে রাখা হয়েছে এই সকল তথ্য আদালতে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য। কত ধারায় বলছে? সাক্ষ্য আইনের 65 খ ধারায়। এত কঠিন ভাষা, এই মেকানিক্যাল অপারেটিক না ম্যাগনেটিয়াম ইত্যাদি ইত্যাদি এতগুলো আমি উচ্চারণ করতে পারবো না। ভালো করে বোঝো, কোনো কম্পিউটারে, কোনো ফ্লপিতে, কোনো হার্ড ডিস্কে কিংবা কোনো ইন্টারনেটে কিংবা অনলাইনে বা কোনো মিডিয়াতে যে সকল বিষয় ধারণ করে রাখা হয়েছে, এই ধারণকৃত বিষয়গুলি গ্রহণযোগ্যতা এবং প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 65 খ ধারায়। তাহলে 65 খ সম্পর্কে কারো কিছু বলার আছে? আর স্যার এখানে তো কাগজে তো এই কথাটা উল্লেখ করা আছে। হ্যাঁ, অসুবিধা নাই তো, কাগজে মুদ্রিত, এটাও তো ডিজিটাল রেকর্ড। কাগজে মুদ্রিত কি
তুমি হাতে লিখলে হবে না তো, এটা ডিজিটাল মাধ্যম। শোনো, ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে হবে। তা ডিজিটাল মাধ্যম কি? কম্পিউটার, টাইপরাইটার হবে না, খটখট খট ডিজিটাল মাধ্যম হবে না। কোনটা হবে? ইলেকট্রনিক মাধ্যমে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, আমরা ৬৭ ধারায় চলে যাব। সেখানে কি বলা আছে? আমরা দুটো জিনিস এখানে একটা কথা বলি। একটা, আমরা ৪৭ ধারার কথা বলছিলাম না? কি বলছিলাম? ৪৭ ধারায় কোনো একটি দলিল কোনো এক ব্যক্তি দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে, এই সম্পর্কে যখন আদালতকে অভিমতে আসতে হয়, তখন কোন ব্যক্তিদের বক্তব্য আদালতে প্রাসঙ্গিক। এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, ৬৭ ধারায় বলছে তোমার লেখা, তোমার সই কিভাবে প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ কোনো এক ব্যক্তির স্বাক্ষর এবং লেখা এই সম্পর্কে যখন প্রশ্ন আসে, প্রকৃতপক্ষে এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে। প্রকৃতপক্ষে তোমার লেখা, ওখানে কি বলছিল? এটা হলো প্রমাণ। আর ওটা হলো আদালতকে যখন সিদ্ধান্তে আসতে হয়। ৪৭ ধারা, আদালতকে যখন সিদ্ধান্তে আসতে হয় প্রকৃতপক্ষে তোমার হাতের লেখা কিনা, তোমার সই কিনা, যখন আদালতকে রায় দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, তখন বলছে নিম্ন বর্ণিত ব্যক্তিদের কি, নিম্ন বর্ণিত ব্যক্তিদের মতামত গ্রহণ করে আদালত সিদ্ধান্তে উপনীত হতে পারেন। আচ্ছা, এখন ৬৭ ধারার মধ্যে যে বক্তব্যটা বলছে সেটা হলো যে প্রকৃতপক্ষে তোমার লেখা কিনা, তোমার সই কিনা, সেটা কিভাবে প্রমাণ করা যেতে পারে। তো এখানে প্রথমে বলছে, এখানে এই এই প্রমাণের ক্ষেত্রে যে বিষয়টা বলছে, সেখানে বলছে যে এরূপ অভিযোগ করা হয় যে কোন দস্তাবেজ কোন ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বা সম্পূর্ণ লিখিত হয়েছে, তাহলে ওই স্বাক্ষর কিংবা ওই দস্তাবেজের যত অংশ ওই ব্যক্তি দ্বারা লিখিত বলিয়া অভিযোগ করা হয়েছে তা তাহার হস্তাক্ষর বলিয়া প্রমাণ করিতে হইবে। এখন কিভাবে প্রমাণ করতে হবে? এই প্রমাণ পদ্ধতিটা কত ধারায় আছে জানো? একটু ওয়েট করো। কি পড়কে নাজমুল, নাজমুল কিছু বলতে পারবা এখানে? না স্যার, নাজমুল, এটা স্যার আর মাথায় ঢোকে না। মাথায় ঢোকে না না? এটা একটু বলেন। কি কেউ বলতে পারবা? সাইফুল, সাইফুল বলতে পারবা? এখানে যে কথাটা বলেছে, কোনো এক ব্যক্তি দ্বারা কোনো একটি লেখা বা স্বাক্ষর, প্রকৃতপক্ষেই যে ওই ব্যক্তির লেখা কিংবা স্বাক্ষর, সেটা কিভাবে প্রমাণ করা যেতে পারে। বলছে যিনি দলিল লিখেছেন এবং স্বাক্ষর করেছেন তাহাকে আদালতে হাজির করে তার মুখ দিয়ে বলাইয়া দলিলের লিখন এবং স্বাক্ষর প্রমাণ করা যেতে পারে। দ্বিতীয়ত, দলিলখানি যাহার সম্মুখে, যার উপস্থিতিতে লিখন এবং স্বাক্ষরিত হয়েছিল তাকে আদালতে, অর্থাৎ দলিলটা যার সামনে লেখা হয়েছিল সে সই করে নাই। প্রথমে বলছে যার সই তাকে আদালতে হাজির করে তার মুখ দিয়ে শুনে, পরবর্তীতে বলছে তার লেখাটা যে দেখছে তাকে আদালতে উপস্থিত করে, এরপরে বিশেষজ্ঞের মতামত নিয়ে, এরপরে কি বলছে যে ব্যক্তি লিখন এবং সরকারি স্বাক্ষরকারী হস্তলিপির সহিত পরিচিত তাদের সাক্ষ্য দেওয়া, যেমন ৪৭ ধারার কথা বলা আছে। আদালত নিজেও লিখন পরীক্ষা করতে পারেন। দলিলখানি লিখেছেন বা স্বাক্ষর করেছেন তার স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যাবে। তার মানে আমরা যে বিষয়টা দেখলাম যে দলিলের বিষয়বস্তু প্রমাণ, তার মানে কি কোনো এক ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে তা কিভাবে প্রমাণ করা যেতে পারে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এটা স্যার এগুলো, প্রশ্ন আসলে কিভাবে আসে? এই ধারার প্রশ্নটা কি হইতে পারে? এখানে প্রশ্নটা আছে যে কোনো একটি দলিল, কোনো একটি দলিল কোনো এক ব্যক্তি দ্বারা লিখিত বা স্বাক্ষর হয়ে থাকলে তাহা কিভাবে প্রমাণ করা যেতে পারে। প্রমাণ পদ্ধতি।
বা কোনো একটি দলিল প্রকৃতপক্ষেই যে সেই ব্যক্তিরই লেখা তাহা কিভাবে প্রমাণ করা যেতে পারে, বা নামক ব্যক্তি একটা দলিল লিখেছে মর্মে বা কয়ের স্বাক্ষর নিয়ে আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে। প্রকৃতপক্ষেই যে কয়ের স্বাক্ষর তাহা কিভাবে আদালতে প্রমাণ করা যেতে পারে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার এটা সর্বপ্রথম 67 ধারা দিয়ে শুরু করবো স্যার। 67। আর যদি প্রশ্ন আসে যে আদালতকে কোনো এক ব্যক্তির লেখা এবং স্বাক্ষর সম্পর্কে আদালতকে যখন অভিমতে আসতে হয়, অর্থাৎ আদালত সিদ্ধান্ত নিতে গেলে সেটি হবে 47। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আর যদি বলে কিভাবে প্রমাণ করা যাবে তোমার লেখা তোমার হাতের বা তোমার সই, তাহলে হবে কত? 67। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে এই বিষয়টা আমাদের দরকার নাই। এগুলো সরকারি দলিল কাকে বলে? কত ধারা দেব আমরা? 74 ভালো কথা, 74 ধারা সরকারি দলিল। যদি কখনো প্রশ্ন আসে কোন কোন বিষয়গুলো বেসরকারি দলিলের অন্তর্গত, তাহলে কি লিখবো? 74 দ্বারাই স্যার এটা। বেসরকারি দলিল কত ধারা? 75 স্যার। বেসরকারি দলিল 75 ধারা, কিন্তু বেসরকারি দলিলের সংজ্ঞা দেয়া হয়নি। বলা হয়েছে কি 75 ধারায় বলছে 74 ধারা অনুযায়ী যে সকল বিষয়কে সরকারি দলিল হিসেবে গণ্য করা হয়েছে ইহা ব্যতীত অন্য বিষয়গুলো বেসরকারি দলিল। বিষয়টা বোঝা গেছে কি? আমার কথা কি বুঝতে পারছেন না বোঝো নাই? জি স্যার। 74 ধারায় যা সরকারি দলিল, এর এটা ব্যতীত 75 যা বলছে। থাকবে তাই বেসরকারি দলিল। শোনো, প্রশ্ন আসছে সরকারি দলিল, কোন কোন বিষয়গুলো সরকারি দলিলের অন্তর্গত, তা আমরা উত্তর দিলাম। কিন্তু এবারে প্রশ্ন আসছে যে কোন বিষয়গুলো বেসরকারি দলিলের অন্তর্গত। তাহলে 75-এ বলছে যে 74 ধারা অনুযায়ী যে সকল বিষয়কে সরকারি দলিল হিসেবে গণ্য করা হয়েছে ইহা ব্যতীত অন্য বিষয়গুলো কি দলিল? বেসরকারি দলিল। বেসরকারি দলিল স্যার। এত সুযোগ নাই বলা, আমরা চলে আসি 76 ধারা দলিলের ফটোকপি। এটা আমাদের প্রয়োজন নেই, তোমার পড়তে থাকো, আমি যেটা বললাম এটাই শুনে নেবা। আমরা চলে আসি 90-এর ক। 90, আমরা 90টাই নিতে পারি। 90 কি বলা আছে? 30 বছরের পুরাতন দলিল, তাই না? জি স্যার। যদি কখনো প্রশ্ন আসে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, তাহলে কত ধারা দেব? আমি 90 শুধু ধারা স্যার। ধারাগুলো আলোচনা করছি। কত ধারা দেব? 90 ধারা স্যার। 90 স্যার, সাক্ষ্যয়নের 90 ধারা। আর যদি বলা হয় 5 বছরের ডিজিটাল রেকর্ডে থাকা পুরাতন দলিল, 90 ক স্যার। 90 ক স্যার। স্যার 90 ক হবে। অলরেডি 90-এর ক পরীক্ষায় আসছিল, জানো কি তোমরা? জি স্যার। জি স্যার। এমসিকিউ আসছিল, ইয়েতেও আসছিল। লিখিত আসছিল 90-এর ক। জি স্যার। লিখিত আছে, এমসিকিউ আসছে। আর যদি সরাসরি প্রশ্ন আসে যে 30 বছরের পুরাতন দলিল, তাহলে 90 স্যার। 90। আর ডিজিটাল বা ইলেকট্রনিক আসলে 90 ক। তাহলে 90 ক স্যার। 90-এর ক। আচ্ছা, ভালো কথা, 90-এর ক। প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? কত ধারা? প্রমাণের দায়িত্ব বিচার প্রার্থীর তিনি রায় যে আশা করেন আশা করে রায়, যে রায় আশা করে তার উপর স্যার। প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? এখানে জিনিস দুটো, যে একটা রায় হলো কামনা করে তার উপরে স্যার। যে ব্যক্তি রায় কামনা করে তার, নাকি? যেমন তোমাদের আসছিল না, জি স্যার। কেউ লেখছে আইনজীবীর, কেউ লেখছে ইয়ার, এটা হলো অভিযোগকারীর বা বাদীর, তাই না? স্যার। আচ্ছা, জি স্যার। প্রমাণের দায়িত্ব। আচ্ছা, এখানে বলছে যে ক বলে যে খ একটি অপরাধ করেছে, এরকম প্রশ্ন আসবে না। এখানে প্রশ্ন যেটা হওয়ার সম্ভাবনা আছে, প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? আমরা লিখবো সাক্ষ্য আইনের 101 ধারায় উল্লেখ করা আছে, প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপরে বর্তায় যে ব্যক্তি কিনা কোন বিষয় সম্পর্কে রায়টি তার পক্ষে কামনা করেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার।
প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তাবে? সাক্ষ্য আমরা লিখবো সাক্ষ্য আইনের 101 ধারায় উল্লেখ করা হয়েছে প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপরে বর্তাবে যে ব্যক্তি কিনা আদালতের রায় নিজের পক্ষে আদালতে কামনা বিচারাধীন করেন। কোন বিষয় সম্পর্কে রায়টি তার পক্ষেই কামনা করেন। বিষয়টা ক্লিয়ার? প্রশ্ন হলো যদি কোনো পক্ষই আদালতে সাক্ষ্য হাজির করতে না পারেন সেক্ষেত্রে বিষয়টি প্রমাণের দায়িত্ব কার? যে পক্ষ মামলায় যে হারবে পক্ষ হারবে স্যার এই হারবেন পক্ষ স্যার। তার। আচ্ছা, নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব কার? জিনিস দুইটা, তোমরা কিন্তু 103 আর 101 তোমরা কিন্তু এলোমেলো করে ফেলো, জানো কি? প্রশ্ন আসছে প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায় বা কে প্রমাণ করিবে, কে 101 প্রমাণ করিবে? তাহলে 101। আর নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব কার? এখানে যে যে পক্ষ ব্যক্তি উহা প্রমাণ আদালতকে করিতে চাইবে স্যার। নো, বিশ্বাস করাইতে আমরা চায় লিখবো সাক্ষ্য আইনের 103 ধারায় উল্লেখ করা হয়েছে যে বিষয়ে আদালতে অস্তিত্ব আছে মর্মে কেউ বিশ্বাস করাইতে চাহেন তাহাকেই তাহা প্রমাণ করিতে হইবে। বিষয়টা ক্লিয়ার? 101-এ বললো রায়টা আমার পক্ষে দিবেন, আর এখানে বলছে না এটা একটা অস্তিত্ব আছে, অর্থাৎ নির্দিষ্ট বিষয়। আর 101-এ হলো রায় তার পক্ষে কামনা করছেন। কথাটা ক্লিয়ার? জি স্যার, বুঝতে 101 এবং 103-এর মধ্যে তফাৎ হলো 101-এ বলছে রায়টা যেন আমার পক্ষে আসে, আর 103 হলো যে ও তো চোর, ও তো চুরি করে বেড়ায়, এটা কার প্রমাণের দায়িত্ব? যে বলবে চোর স্যার তারই প্রমাণ করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব যদি আসে তাহলে আমরা 103 ধারা দেব। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার 101 এবং 103 আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে 101-এর আমরা দিয়ে রাখি 103। এটা কে কে দিছো, কত দেই? কেউ দেওয়া নাই না? তাহলে তো ভালোই। 4 এখানে ক নামক ব্যক্তি যেমন পরীক্ষা আসছিল মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, তাহলে কি প্রমাণ করতে হবে? ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা স্যার, হ্যাঁ, ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে স্যার তার অবশ্যই মৃত্যুর মৃত্যু কারণ, প্রমাণ করতে হবে। মৃত্যুর কারণ প্রমাণ করতে হবে। হবে। আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে ক্ষয়ের মৃত্যুকালীন ঘোষণা কম প্রমাণ করিতে ইচ্ছুক, এই ক্ষেত্রে ক্ষয়ের মৃত্যু অবশ্যই ককে প্রমাণ করিতে হইবে। ভালো কথা, আমরা বাচ্চাকে চলে যাই। এটা পরীক্ষায় আসছিল যে প্রশ্নটা 105, 103, 101, 105। 105-এর বক্তব্যটা কি? আসামির অপরাধ বা অভিযুক্ত ব্যক্তি ও অভিযুক্ত ব্যক্তির অপরাধটি সাধারণ ব্যতিক্রমের আওতায় আসবে এই বিষয়টি প্রমাণ করার দায়িত্ব কার? বা সাধারণ ব্যতিক্রমকৃত কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? কার? অভিযুক্ত ব্যক্তির। তার মানে এখানে কথা বলা হয়েছে যে আসামির অর্থাৎ এখানে বলা হয়েছে ফৌজদারি অপরাধ যে ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব, ফৌজদারি অপরাধ প্রমাণের দায়িত্ব কার? অভিযুক্ত ব্যক্তির। তার মানে পেনাল কোডের সাধারণ ব্যতিক্রমকৃত যে কাজগুলো আছে এই কাজের ফলে, অর্থাৎ যে ব্যক্তিটি যে কাজটি করেছেন তিনি যে বলতে চাচ্ছেন যে আমার কাজটা আইনে অপরাধ নয়, এটি যে সে প্রমাণ করতে চাচ্ছেন এই প্রমাণের বিষয়বস্তুটা কার উপরে বর্তাবে? অভিযুক্ত ব্যক্তির উপরে। কি বোঝা গেছে কথাটা? জি স্যার। 105-এর প্রশ্ন আসছিল পরীক্ষা, জানো কি তোমরা? কি তোমরা জানো না এটা 105 যে আসছিল পরীক্ষায়? কে স্যার আসছিল স্যার। কে নাজমুল, মনে নাই? নাজমুল, আমার কথা শোনা যায়? স্যার খুব ডিস্টার্ব আছে আমার, হচ্ছে কি জানি স্যার, লাইন। কি বেলাল আসছিল প্রশ্ন এটা?
বেলাল, স্যার এই আসামির অপরাধ যে পেনাল কোডের সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে, এটি প্রমাণ করার দায়িত্ব কার? কিছুই তো অভিযুক্ত বুঝি না, ব্যক্তি। ঘোড়ার ডিম তোমাকে পড়াইতে গেলে কি স্যার, বলো না অভিযুক্ত বলো, এখন ব্যক্তির। আমি কি শুনি কিনা? অভিযুক্ত ব্যক্তির স্যার। তা এটা আবার সাউন্ড বন্ধ করে বলো কেন? 106, 106 কি বলা আছে? এই ট্রেনে চড়ার ক্ষেত্রে যে বিষয় যদি কেউ টিকিট বিশেষ দাবি হবে করে কারো TT, অবগতির জন্য, হুম, যেমন স্যার আমাদের যে একজন এতটুকু এটা ট্রেনের প্রয়োজন টিকিট নাই, কাটছে, আমরা আসতেছি। আচ্ছা আচ্ছা, 7 বছর যাবত জীবিত মৃত, এটা আসার সম্ভাবনা নাই। লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন নাই। 112টা, বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই উহার বৈধতা চূড়ান্ত, এটা লিখিত আসে, এমসিকিউ আসে নাকি? স্যার 280 দিন। অর্থাৎ বিবাহ স্থির থাকাকালে, এই তো, অর্থাৎ একজন নারী ডিভোর্স হয়েছে, ডিভোর্সের 280 দিনের মধ্যে যদি উক্ত নারীটির কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, ইতিমধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ধরে নিতে হবে যার কাছে সে ছিল তারই সন্তান নাকি? জি স্যার। আচ্ছা, যাক, অত দরকার নেই, তোমরা এগুলা এটা পড়তে প্রশ্নটা থাকো। কিভাবে আসতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? কোনোভাবে আসে না, এটা আসে না, এটা আসার প্রশ্নটা এমসিকিউ। ওই আমাদের ওই যে যখন ওই নারী কনস্টেবল মেলা ছিল, যখন আমি চাকরির থেকে আসি, রাশেদও ছিল, ফারুকও ছিল, এই দুজনে তো আমাদের বৃদ্ধ মানুষ। তো তখন ওই ছেলেরা ধর্ষণ পড়াইতে ধরলে বারে বারে কইতো, স্যার এটা কি স্যার, বোঝো নাই? তো মজা লাগে আর কি। হুম, যাই হোক, কে সাক্ষ্য দেওয়ার অযোগ্য? কে সাক্ষ্য দেওয়ার অযোগ্য, কে যোগ্য? অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য, কোন কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য, শিশুকে আদালতে সাক্ষ্য দিতে পারেন? আমরা বুঝি নেই, এটা 118 ধারার প্রশ্ন। কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য? বলছে ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য যে ব্যক্তি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন না, তিনি অযোগ্য। কথাটা ক্লিয়ার? জি স্যার। তাহলে যোগ্যকে বলছে ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যিনি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন। উত্তর দিতে সক্ষম। শিশুকে আদালতে সাক্ষ্য দিতে পারেন? হ্যাঁ, একজন শিশু আদালতে সাক্ষ্য দিতে পারেন যদি কিনা সে শিশুটি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন। সেক্ষেত্রে বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। একজন পুলিশ কি আদালতে সাক্ষ্য দিতে পারেন? জি হবে স্যার। 118 ধারায় পারেন। এটা আমার প্রশ্ন না, এটা যে অনলাইনে বহু মাস্টার আছে তাদের প্রশ্ন এরকম, আমি এরকম প্রশ্ন করি না। আচ্ছা যাক, বোবার সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য রূপে আদালতে গ্রহণযোগ্য? মৌখিক মৌখিক সাক্ষ্য। সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য স্যার। সংজ্ঞা লিখুন, বোবার সাক্ষ্য কত ধারা? 119। বোবা কি সাক্ষ্য দেওয়ার যোগ্য? তাহলে কত ধারা হবে? 118 স্যার। 118 স্যার। 18। শোনো, বোবা হোক, কানা হোক, খোড়া হোক, সাক্ষ্য দেওয়ার যোগ্য অযোগ্য 118। আর 119 বলা হয়েছে যিনি কথাবার্তা বলতে পারেন না, ইশারা ইঙ্গিতে কথাবার্তা বুঝাতে পারেন, তার এই বক্তব্য যেটা লিখে নিবে, এই বক্তব্যটা আমি মুখ দিয়ে বললে যেরকম গ্রহণযোগ্য, ওইভাবেই মৌখিক সাক্ষ্য রূপে গ্রহণযোগ্য। বোবার সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য? মৌখিক মৌখিক সাক্ষ্য হিসাবে মৌখিক সাক্ষ্য। কত ধারা? 119। 119 স্যার। 119। আমাদের এগুলোর প্রয়োজন নাই। কে দেওয়ানি মামলায় বউটু বিবাহ স্থির থাকাকালে, ওটা চলে যাক, আমরা 125-এ চলে যাব। 125-এ কি বলা আছে? আপনার সারা জীবন বলে আসছেন গুপ্তচর নিয়োগ, গুপ্তচর নিয়োগের কোনো ধারা নাই, নো পিআরবি, নো ধারা। তাহলে এই 125 ধারার বক্তব্যটা কি? সাক্ষ্য আইনের কি? পুলিশ কিংবা অপরাধ সংগঠন ম্যাজিস্ট্রেট, পুলিশ পুলিশ কিভাবে কিংবা ম্যাজিস্ট্রেট কোথা থেকে অপরাধ সম্পর্কে অপরাধ তথ্য সংগঠনের পেয়েছে? তথ্য জানতে পেরেছেন বা কোনো রাজস্ব কর্মকর্তা জানতে পেরেছেন, সেটি তিনি বলতে বাধ্য নন। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে
পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট এ ধরনের তথ্য বলতে বাধ্য নয়। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সাক্ষ্য আইনের 125 ধারায় উল্লেখ করা হয়েছে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কিংবা কোনো রাজস্ব কর্মকর্তা কোথা থেকে অপরাধ সংগঠনের কোনো তথ্য জানতে পেরেছেন এই বিষয়টি আদালতে বলতে বাধ্য নয়, এমনকি তাকে বলতে বাধ্য করাও যাবে না। আরেকটা প্রশ্ন বলি, প্রিভিলেন্স কমিউনিকেশন 121 থেকে শুরু করে কত 129 পর্যন্ত, 29 পর্যন্ত। অর্থাৎ যে সকল কথাবার্তা আদান প্রদান করা হয়েছে তাকে বলতে বাধ্য করা যাবে না, আবার সে বলতে চাইলেও তাকে বলতে দেওয়া যাবে না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। তা আমরা 126-এর যে কথাটি 125-এর কথাটি হলো এটা গুপ্তচর নিয়োগের কোনো ধারা নয়, যারা গুপ্তচর নিয়োগের কথা বলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এখানে যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে পুলিশ কি তথ্যের উৎস বলতে বাধ্য? আমরা লিখবো সাক্ষ্য আইনের 125 ধারায় উল্লেখ করা হয়েছে কোন পুলিশ অফিসার কোন তথ্যের ভিত্তিতে কোন সত্যের ভিত্তিতে অপরাধ সংগঠন সম্পর্কে জানতে পেরেছেন সেটি আদালতে বলতে বাধ্য নয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কি 126 ধারার প্রশ্নটা 126 ধারার প্রশ্ন একটা আসে, সেটা হলো কি যে আসামি নাকি তার মন মতো আইনজীবী নিতে পারবে, এটা না, ওটা এখন সিআরপিসি তে চলে গেছে। আসামি তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। এখানে বিষয়টা হলো যে 126-এ বলছে যে মক্কেল এবং আসামি অর্থাৎ আসামির সাথে আইনজীবীর যে সকল তথ্য আদান প্রদান হবে এই তথ্যগুলো সব ক্ষেত্রে সে বলতে বাধ্য নয় বা তাকে বাধ্য করা যাবে না। যাক, এটা আমাদের দরকার নেই, আমরা 125টা নেব পেশা সংক্রান্ত বিষয়টা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসছিল পরীক্ষা, তোমরা জানো কি আসামি পক্ষের আইনজীবী কি তার মক্কেলের পক্ষে আদালতে সাক্ষ্য দিতে পারেন? এটা কত ধারা? 129। ওটা জানা আছে? আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ আইনজীবী কি মক্কেলের পক্ষে সাক্ষ্য দিতে পারেন? কে মনে? পারেন। স্যার এখানে সাক্ষ্য আইনের 129 ধারা যেটা বলা আছে, হ্যাঁ, সাক্ষী যদি সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে অস্বীকৃতি জ্ঞাপন করে তার পক্ষে যদি আইনজীবী আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন সেক্ষেত্রে সাক্ষ্য প্রদান ওইটা গ্রহণীয় হবে না। কথাটা ওইটা না। 126 ধারায় বলা হয়েছে আসামির সাথে আইনজীবীর যে সকল তথ্য আদান প্রদান হবে সে সকল কথা বলা হয়েছে, যে গোপন বিষয়গুলো আছে। বলছে সে ব্যক্তি মামলা সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তবে তার গোপনীয় আদান প্রদানের বিষয়ে আদালতে প্রকাশ করিতে তাকে বাধ্য করা যাইবে না, কিন্তু সে যদি সাক্ষ্য দিতে চায় তাহলে তার সাক্ষ্য নেওয়া যাবে। তার মানে 129-এর বক্তব্যটা হলো সাক্ষ্য দিতে পারবেন 129। আমরা 32-এর বিষয়টা প্রয়োজন নাই আমাদের। দুষ্কর্মের সহযোগী 133, আমি এটা যেটা ধারণা করছি দেখি না কি হতে পারে। আমরা চলে আসি, একটি মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? কত ধারা? নির্দিষ্ট কোনো সংখ্যক সাক্ষীর প্রয়োজন না, 134। 134 ধারা, নির্দিষ্ট সংখ্যক উল্লেখ নাই। এটা আসছিল না পরীক্ষা মানে এমসিকিউতে? জি স্যার। আমরা আরেকটা বিষয়তে আসি, সেটা হলো 137 ধারা আমাদের জন্য প্রয়োজন। কি 137 ধারা? ভালো করে বোঝো। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি বলতে কি বোঝেন? জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি বলতে কি বোঝেন? এটা কত ধারা? 35 স্যার। আর ক্রম সাক্ষ্য 38 স্যার। সাক্ষ্য লিপিবদ্ধকরণের ক্রম কত ধারা? 38 স্যার। 138। এই জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি অনেকে কিন্তু 137 দিয়েছে, 138 দিয়েছে, জানো কি তোমরা? কি আলাদা হোসেন? অনেকের দেয়া আছে। আমরা চলে আসি, ইঙ্গিত গ্রহ প্রশ্ন বলতে কি বোঝেন? এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইঙ্গিত গ্রহ প্রশ্ন কত? 142 স্যার। প্রশ্নকর্তা অর্থাৎ তুমি যে উত্তরটা আশা করতেছো
সেই উত্তরটা যদি তোমার প্রশ্নের মধ্যে লুকায়িত থাকে, তাহলে এ ধরনের প্রশ্নকে কি বলা হবে? ইঙ্গিত প্রশ্ন। আমরা 142, হ্যাঁ বলো, কারো কিছু আছে? নাই। আমরা 142টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি 142? বিচার চলাকালীন সময়ে কখন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে, কখন যাবে না। কত ধারা? 142। বিচার 142 চলাকালীন সময়ে। কত ধারার মধ্যে বলা হয়েছে? কি বলা আছে? যে আপত্তি করেন, বলছে কি, বিরোধী পক্ষ যদি আপত্তি করেন তবে জবানবন্দি, পূর্ণ জবানবন্দি গ্রহণকালে আদালতের অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন করা চলিবে না। তার মানে তারা যদি অনুমতি দেন, বিরোধী পক্ষ যদি আপত্তি না করেন, আদালতের অনুমতি নিয়ে অবশ্যই ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার, এটার জন্য কিন্তু অনেকে 143ও দিছে, তাই না? কি? আচ্ছা, 43 দেয় স্যার। আমরা দেবো না, এটা বাদ দেওয়ার সব। আমরা চলে আসি 145 ধারা। সংজ্ঞা লিখুন জেরা। কত ধারা? 137 স্যার। নো, 137 ধারা। সংজ্ঞা লিখুন জেরা। জেরা বলতে কি বুঝেন? কত ধারা? 37। 35 স্যার। 137। 137। আর যদি প্রশ্ন আসে জেরা করার উদ্দেশ্য কি? 145 স্যার। পূর্ববর্তী 145। লিখিত বিবৃতি সম্পর্কে স্পষ্ট করা। বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ তর্কিত বিষয় নিষ্পত্তির লক্ষ্যে কি করা হয়? জেরা করা। জেরা করা হয়। আচ্ছা, আমি আর অত গেলাম না। সাক্ষ্য এনে সে 32, 31 যারা লেখছে এগুলো দরকার নেই, যারা বুঝলাম। আসামির চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যেতে পারে? ধর্ষণ মামলার বিচার চলাকালে ভিকটিমের চরিত্র সম্পর্কে কি প্রশ্ন করা যাবে? যাবে যাবে, স্যার। যাবে স্যার। কত ধারায়? 146(3) শর্ত স্যার। 146(3) বলা আছে। অর্থাৎ আদালতে বিচার চলাকালে আসামি পক্ষের আইনজীবী ভিকটিমকে বললেন যে আপনি তো একটা বেশ্যা, এটা বলার অধিকার আছে কিনা? ন্যায় বিচারের স্বার্থে আদালতের অনুমতি নিয়ে করতে হবে স্যার। আচ্ছা, অশ্লীল কুৎসাজনক প্রশ্ন আমাদের কোনোটাই প্রয়োজন নেই, আমরা পড়বো না, আমি দেখি আসে কিনা। আমরা চলে আসি বৈরী সাক্ষী কাকে বলে? কত ধারা? 154 স্যার। হ্যাঁ, 154 স্যার। 154। আচ্ছা। সাক্ষীর অভিশংসন কত ধারা? 155 স্যার। সাক্ষী যে কেন মিথ্যাবাদী বা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, এটা কত ধারার কথা বলা আছে? 155 স্যার। আর বৈরী সাক্ষী কাকে বলে? 154 ধারায়। 154 স্যার। অর্থাৎ যে পক্ষ সাক্ষী আহ্বান করেছে সে যদি সেই পক্ষের পক্ষে বক্তব্য না দিয়ে যদি বিরোধী পক্ষে সাক্ষ্য দেন, তাহলে কি হবে? বৈরী সাক্ষ্য। হোস্টাল ডিক্লেয়ার কাকে বলে? হোস্টাল ডিক্লেয়ার। এটা বৈরী সাক্ষ্যটাই হোস্টাল ডিক্লেয়ার স্যার। বৈরী সাক্ষীটাই হোস্টাল ডিক্লেয়ার স্যার। আচ্ছা, সাক্ষী বিশ্বাসের অযোগ্য, এটা কত ধারা? 155। স্যার 155 স্যার। 155। এটা কিভাবে প্রমাণ করতে হবে? সে টাকা নিয়েছিল, তাকে লোভ দেখানো হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, এটাই তো নাকি? জি স্যার, এটা স্যার ঘুষ গ্রহণ করেছিল, সে লেনদেন করছিল, বিশ্বাসের এটাই তো অযোগ্য। নাকি? জি স্যার, এটাই স্যার। পূর্ববর্তী সাক্ষী সাক্ষীর সাথে বিশ্বাসের অযোগ্য, তাহলে 155। আচ্ছা, আমরা চলে আসি, খুব শেষ করবো তাড়াতাড়ি, মনে হয় আমাদেরকে শিয়াল দৌড়াচ্ছে আর কি। সমর্থনমূলক সাক্ষ্য বলতে কি বোঝেন? কত ধারা? 157। 156 স্যার। 156 স্যার। 156, 157 না, 156 ধারা। সমর্থনমূলক সাক্ষ্য বলতে কি বুঝেন? তাহলে কি হলো? 156 ধারা, এই তো নাকি? আচ্ছা, এখন এখানকার প্রশ্ন আসছিল, একটা আদালতে ডাকাতি মামলার বিচার কাজ চলছে।
5 জন সাক্ষী আদালতে দাঁড়িয়ে জানায় যে ঘটনার দিন ঘটনাস্থলের পাশে একটা মোমবাতির আগুন জ্বলতে দেখেছিল। এ ধরনের বক্তব্য কি আদালতে গ্রহণযোগ্য? এটাকে কি বলা হবে? সমর্থনমূলক সাক্ষ্য বলা হবে। সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা। অর্থাৎ আদালতে একটা বিচার চলছে, বিচারের সময় 5 জন সাক্ষী একই বক্তব্য দিয়েছে, তাহলে এ ধরনের বক্তব্যকে কি বলা হবে? সমর্থনমূলক সাক্ষ্য স্যার। সমর্থনমূলক সাক্ষ্য স্যার। আর ওর সংজ্ঞা যদি আসে সমর্থনমূলক সাক্ষ্য বলতে কি বোঝেন তাহলে? এক 157 সাক্ষী ধারা যখন পান না। অন্য সাক্ষীর বক্তব্যকে সমর্থন করে, এটাই তো নাকি? জি স্যার। ক নামক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আসলে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে তার জ্ঞান ফিরলে সে তার আঘাতের বর্ণনা প্রদান করেন। তথায় উপস্থিত হাসপাতালের চিকিৎসক তার জবানবন্দি যথাযথভাবে লিপিবদ্ধ করেন। কিন্তু এই জবানবন্দি প্রদানকারী ব্যক্তি দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। এ ধরনের জবানবন্দি কি আদালতে প্রাসঙ্গিক? 157 ধারায় প্রাসঙ্গিক স্যার। 57 ধারা পূর্বে দেয়া বিবৃতি। সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে সমর্থন। গ্রহণযোগ্য। অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি দাতা যদি মরে না গিয়ে বেঁচে যায় তাহলে কত ধারা? 157 157 স্যার। 157 ধারা। এখানে অন্য কোনো ধারা দেওয়ার সুযোগ নাই। আবার মৃত্যুকালীন জবানবন্দি প্রাসঙ্গিক, সেখানে অনেকেই 57 ধারা দিয়েছে, 145 দিয়েছে, আমরা দেব না। কথাটা ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা একটা প্রশ্ন আর একটা বিষয় বলি যে একজন বিশেষজ্ঞ কি দেখে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারেন? স্যার তার দেয়া রিপোর্ট স্যার। প্রতিবেদন স্যার, তার রিপোর্ট দেয়া দিতে স্যার। এটা পরীক্ষা আসছিল রিপোর্ট 159 দেওয়া- ধারা, তাই না? প্রতিবেদন 159 পূর্বের 159 দেওয়া স্যার। আচ্ছা, তদন্তকারী কর্মকর্তা কি থেকে স্মৃতি পুনর্জীবিত করতে পারেন? আদালতে দেয়া তার প্রতিবেদন, দেওয়া কেস ডায়েরি স্যার। চার্জশিট, প্রতিবেদন, তার দেওয়া, অর্থাৎ আদালতে তার দেওয়া কেস ডায়েরি। নথিপত্র দেখে স্মৃতি পুনর্জীবিত করতে পারেন। ভালো কথা। আসামি পক্ষের আইনজীবী কি কেস ডায়েরি দেখতে পারেন? 161 ধারার মধ্যে স্যার পারেন স্যার। আসামি পক্ষের আইনজীবী কখন পারেন? অর্থাৎ এই যে ব্যক্তি 159 ধারা অনুযায়ী স্মৃতি পুনর্জীবিত করণের লক্ষ্যে যে সকল কাগজপত্র দেখতেছেন, দেখে বলতেছেন, ওগুলো সম্পর্কে আসামি পক্ষের আইনজীবী দেখতে পারেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আমরা আর লিখবো না, আর কিছু বলবো না। মাফ করে দাও, কালকে সকালবেলায় আমার ঢাকা দৌড়াতে হবে পুলিশ হেডকোয়ার্টার্সে, জরুরি 10টার মধ্যে উপস্থিত থাকতে হবে। জানি না কোন কাজে ডাকছে, তাদের হয়তো কোনো কাজ আছে, তো সরি, কালকে সকালে ক্লাস নিতে পারবো না, যথাসময়ে রাত্রে ক্লাস হবে। আর আমি এই যে সাক্ষ্য আইনের যেগুলো দিলাম, ফারুক তো ধারাগুলো লিখে রাখছে। ফারুক, তোমার সাথে জি, কথা স্যার। হবে পরীক্ষার পরে, ঠিক আছে স্যার। যে এর লিখে বাইরে রাখছি আসছে কিনা। সবগুলো। জি স্যার। অযথা এতগুলা পরে এখন আর সময় নষ্ট করে লাভ নাই, সবাই চলে আসবা, ঠিক আছে? জি স্যার। স্যার ওই একটা জিনিস একটু, যদি এরকম কোনো সময় প্রশ্ন আসে, তো প্রমাণের দায়িত্ব বলতে কি বোঝায়? প্রমাণের দায়িত্ব কখন, কিভাবে, কার উপর বর্তায়, আলোচনা করুন। শোনো, প্রমাণের দায়িত্ব কখন কার উপরে বর্তাবে, এখানে বিষয়টি হলো এটা 101 ধারা। প্রমাণের দায়িত্ব তখনই তার উপরে বর্তাবে যে কিনা রায়টা তার পক্ষে আদালতে রায় কামনা কামনা করেন। করে। আর নির্দিষ্ট হলে 103। এটা এক একটা একরকম। আমরা যেগুলো লিখছি, অনেকে আমাদেরও ভুল থাকতে পারে যে কে কখন কিভাবে প্রমাণ করবে, হুম। বুঝতে পারছো? এখানে এক একটা এক এক রকমের বক্তব্য আছে। মূলত প্রমাণের দায়িত্ব কার বা প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়, সেটা 101। আর নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব হলো 103। 103। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। শোনো, দিন যাবে। এই যে যেমন এবারের এমসিকিউ তো মনে হয় আসে নাই, আমি অনেকটা চিল্লাপাল্লা করছিলাম, কথাটা অনেক স্যারদেরকেও বলছিলাম। সেটা হলো যে প্রশ্ন আসে কোনটা জানো? দণ্ডবিধি কি চলে? না, এবার প্যানাল কোড করছে স্যার, এটা সংশোধন হয়েছে। এবার আর দণ্ডবিধি লেখেন, এবার প্যানাল কোড লিখছে। জি জি জি। কিন্তু লিখিত পরীক্ষায় তো প্যানেল কোড আসবে না, দণ্ডবিধি আসবে, দেখে রাখবা, আমি বলে দিলাম তোমারে। আমরা কি এগুলো দণ্ডবিধি নিয়ে লিখবো না প্যানাল কোড লিখবো?
তোমরা প্যানেল কোড লিখবে, দণ্ডবিধি বলতে কোনো শব্দ নাই। এই যে আইনজীবীরা ক্লাস নেয়, আমার মেয়ের বান্ধবী আছে, কয়েকজন সহকারী জজ, এরা তো অনলাইনে ক্লাস নেয়, এনারা কখনো কিন্তু এগুলো বলে না। এবং প্যানেল কোডটাই হলো মূল। দণ্ডবিধি আসলে এটা আমরা প্রয়োগ করি, বোঝাতে পারি কোন ঘটনা আসলে সঠিক না। কারো কিছু বলার থাকলে সংক্ষেপে বলো। আগামীকালকে কি স্যার সকালে কি ক্লাস আছে নাকি নাই? আগামীকাল না, সকালে সকালে নাই ক্লাস নাই, রাতে। এটাই তো এতক্ষণ বললাম যে ঢাকা শহর দৌড়াবো 7টার সময়। হ্যাঁ মনের হ্যাঁ, বেলাল কি কানে তুলে দিছে নাকি স্যার? না, ছেলেটার সমস্যা, পাশ করছে তো। সবাই ভালো একটু থাকো, কম কোনো কথা শুনি। বলতে পারবো না। কালকে কথা হবে। কালকে আমরা সিআরপিসি নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্ন আছে কমপক্ষে 3 থেকে 4টা, জেনে রাখবা। জি স্যার। কারণ সিআরপিসি প্যানেল কোড এটাকে হ্যাঁ, মানে বাধ্যতামূলক। এগুলো জেনে রাখবা। আর মাইনর অ্যাক্ট অসুবিধা নেই, আল্লাহ ভরসা। লেখার দায়িত্ব তোমাদের, বলে দেবো। আল্লাহ ভরসা, ভালো থাকো, ধন্যবাদ। আলমগীর, বেলাল